জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। একই দিনে হবে সংসদ নির্বাচন ও গণভোট। ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন, সনদ বাস্তবায়ন আদেশের আলাদা আলাদা বিষয়ে আপত্তি দলগুলোর। জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জুলাই সনদের রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচলাবস্থায় এনে দিবে। ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলার প্রথম রায় আগামী সোমবার। শেখ হাসিনার সর্বোচ্চ সাজার আশা প্রসিকিউশনের বিচারে প্রভাব ফেলবে না কোনো কর্মসূচি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। সকাল থেকে চাপা উত্তেজনা রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্থানে। সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী, বিএনপি জামায়াত সহ বিভিন্ন দল ও সংগঠনের মিছিল অবস্থান। রাজশাহীতে বিচারকের বাসায় ঢুকে স্কুল পড়ুয়া ছেলেকে কুপিয়ে হত্যা, হামলায় স্ত্রী আহত, আটক একজন। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সাথে ইসির ধারাবাহিক সংলাপ শুরু। পোস্টারে ছড়াছড়িতে সিইসির ক্ষোভ, দ্রুত সরানোর নির্দেশনা। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটে গড়ে 50,000 টাকা বাড়তি আদায়ের অভিযোগ বিমান উপদেষ্টার। বছরে 50-60 কোটি টাকা। লাগাম টানতে সংশোধন হচ্ছে আইন। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হবে সংসদ নির্বাচন এবং একই দিন গণভোট। 4টি বিষয়ের উপর একটি প্রশ্নে হ্যাঁ না ভোট হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দুপুরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, এতে সংস্কার বাধাগ্রস্ত হবে না। দলগুলোর ভোটের অনুপাতে উচ্চকক্ষ হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। এর আগে উপদেষ্টা পরিষদের সভায় জুলাই জাতীয় সনদের অনুমোদন দেয়া হয়। এর পরপরই সেটির গেজেট প্রকাশ করা হয়। জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের পর আলোচনায় আসে এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে। সংসদ নির্বাচনের দিন নাকি নির্বাচনের আগেই গণভোট, এ নিয়ে মতানৈক্য তৈরি হয় প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে। এমন পরিস্থিতিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা নিজেই। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 মিনিটের ভাষণে মূলত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে কথা বলেন প্রধান উপদেষ্টা। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট জানান, জুলাই সনদের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। তিনি বলেন, সংস্কার ইস্যুতে বড় ধরনের কোনো মতপার্থক্য নেই। জুলাই সনদ একটি বড় কাজ বলে উল্লেখ করেন ডক্টর ইউনূস। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। গণভোটের বিষয়টিও স্পষ্ট করেন প্রধান উপদেষ্টা। জানান, ভোটের দিনই হবে গণভোট। আমি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোটের সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্য দিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্য দিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। ভাষণে ডক্টর ইউনূস জুলাই হত্যাকাণ্ডের বিচারের বিষয়টিও তুলে ধরেন। জানান, শিগগিরই ট্রাইব্যুনাল প্রথম রায় দিতে যাচ্ছে।
আমাদের সরকারের উপর ন্যস্ত দায়িত্ব ছিল মূলত তিনটি: হত্যাকাণ্ডের বিচার করা, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের জন্য প্রয়োজনীয় সংস্কারের আয়োজন করা এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আমরা জুলাই গণঅভ্যুত্থানকালে তৎকালীন ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এই বিচারের উদ্দেশ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের প্রথম রায় শীঘ্রই দিতে যাচ্ছে। প্রধান উপদেষ্টা জানান, দেশে প্রথমবারের মতো গুমের মতো অপরাধের বিচারও চলমান। আমরা একই সাথে দেশের ইতিহাসে প্রথমবারের মতো গুমের মতো নৃশংস অপরাধের বিচার কাজ শুরু করেছে। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। প্রধান উপদেষ্টার বিরুদ্ধে জুলাই সনদ লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিএনপি। নেতারা বলছেন, উচ্চকক্ষে পিআর সহ ঐকমত না হওয়া সুপারিশ গণভোটের প্রশ্নে রাখা জবরদস্তিমূলক। স্বাক্ষরিত সনদের বাইরে কোনো প্রস্তাব মানতে দলগুলো বাধ্য নয় বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চাপিয়ে দেয়া বিষয় জনগণের কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে তা বিবেচনায় নিতে হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণ ও জুলাই সনদের আদেশ জারির পর তাৎক্ষণিকভাবে সাংবাদিকদের সাথে নিজ বাসায় কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। শুরুতে জুলাই সনদ বাস্তবায়নে রাষ্ট্রপতির আদেশ জারির এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেন তিনি। রাষ্ট্রপতির অর্ডিন্যান্স জারির ক্ষমতা আছে, আমাদের সংবিধান অনুসারে আদেশ জারির কোনো ক্ষমতা নেই। প্রেসিডেন্ট অর্ডার এটা একটা ইতিহাস। এই আদেশের মর্যাদা কী হবে, এই আদেশের বৈধতা কী হবে, সেটা জুডিশিয়ারি বলতে পারবে, বিচার বিভাগ বলতে পারবে। অর্থাৎ এটার আইনি বৈধতা কতটুকু আছে সেটা নিয়ে এখনো প্রশ্ন আছে। এ সময় ঐক্যমত্য কমিশনের সভাপতির দায়িত্ব পালন করা প্রধান উপদেষ্টার বিরুদ্ধে ঐক্যমত হওয়া সনদ থেকে সরে আসার অভিযোগ করেন সালাউদ্দিন আহমদ। বলেন, সংসদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া সার্বভৌমত্বের উপর হস্তক্ষেপের শামিল। এতে ঐক্যের পরিবর্তে বিভাজন তৈরি হবে। সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় ছিল না, আলোচিতই হয়নি, ঐক্যমত্য হওয়ার কোনো বিষয় তো নাই। গণভোটের দিন এই 4টি বিষয়ের উপরে একটি মাত্র প্রশ্নে আপনি হ্যাঁ বা না ভোট দিবেন, তার মানে এটা একটা লিডিং কোয়েশ্চেন। যেমন আপার হাউস সংসদ ভোটারদের প্রাপ্ত ভোটের অনুপাতে হবে, সেই বিষয়টা তো এখানে জবরদস্তি করা হলো যে আপনি হয় পুরো হা বলবেন অথবা না বলবেন। এখানে কোন দফাওয়ারি হা না বলার কোনো বিষয় নাই। মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। রাজধানীতে আরেক অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দেন জনগণের রায়ে দ্রুত সংসদ প্রতিষ্ঠায়। বলেন, পিআর মানুষের কাছে বোধগম্য নয়। যতই এই ধরনের জিনিসপত্র চাপিয়ে দিতে চাই, সেটা আগে থেকে তৈরি করে নিতে হবে। পিআর অবশ্যই জনগণের কাছে এখন পর্যন্ত বোধগম্য নয়। অতি দ্রুত যেটা ঘোষণা হয়েছে ইতিমধ্যে, যে 2026 সালের ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট নির্বাচন করা, এবং সেই পার্লামেন্টই জনগণের সমস্ত মীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে, সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে পথ পাততে দিতে পারবেন। এ সময় বিএনপি নেতারা বলেন, সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব বিএনপির না হলেও ঐক্যমত্য কমিশনে ঐক্যের স্বার্থে তারা তা মেনে নিয়েছিলেন। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। গণদাবি উপেক্ষা করে গণভোট ও জাতীয় নির্বাচন একই দিনে ঘোষণা করা হয়েছে। এতে রাজনৈতিক সংকট তৈরি হবে বলে মনে করে জামায়াত। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ব্রিফিংয়ে বলেন, 5 দফা দাবিতে 8 দলের কর্মসূচি অব্যাহত থাকবে। এর আগে আরেক সংবাদ সম্মেলনে শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানায় দলটি। ফ্যাসিস্ট সরকারের নির্দেশে সংগঠিত হত্যাকাণ্ডের বিচার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবার ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রতিক্রিয়া জানাতে জরুরি সংবাদ সম্মেলন করে জামাতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে খুবই পরিষ্কার করে বলতে চাই যে
প্রধান উপদেষ্টার একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে উল্লেখ করে জামাত সেক্রেটারি জেনারেল বলেন, গণভোট সহ 5 দফা দাবি আদায়ে 8 দলের দেয়া কর্মসূচি অব্যাহত থাকবে। 2টা ভোট একজন ভোটারকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া হলো। আমাদের সেই কর্মসূচি এখনো অব্যাহত আছে। 16 তারিখে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক হবে। সেই বৈঠক থেকেই ওই কর্মসূচির এবং এই ভাষণ সংক্রান্ত বিষয়ে 8 দলের কি প্রতিক্রিয়া সম্মিলিতভাবে আমরা আশা করছি আমাদের শীর্ষ নেতৃবৃন্দ সেদিনই সব বক্তব্য রাখবেন। এর আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে জামাতের সেক্রেটারি জেনারেল শেখ হাসিনার বিচারের রায়ের তারিখ ঘোষণাকে স্বাগত জানান। আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা হুমকির। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে রাষ্ট্রপতির স্বাক্ষর করাটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকির শঙ্কা, জুলাই সনদ চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে সংঘাত তৈরি হবে। আর এবি পার্টি চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর অভিমত, ভিন্নমত সত্ত্বেও প্রধান উপদেষ্টার ভাষণ মেনে সকলের নির্বাচনের দিকে যাওয়া উচিত। নির্বাচনের দিন গণভোটের সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক। জুলাই সনদের যে অবস্থা করা হয়েছে, এই রাষ্ট্রপতি সাইন করার ব্যাপারটা, এইটা কিন্তু বাংলাদেশে একটা দীর্ঘমেয়াদী অচল অবস্থায় এনে দিবে। ইচ্ছা খুব ভালো, রাজনৈতিক প্রচারও ভালো, কিন্তু এটাকে নিয়ে শেষ পর্যন্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা সংঘাত তৈরি করবে এবং ফ্যাসিস্ট এবং তার দেশি বিদেশি প্রভুদেরকে এইখানে সুবিধা করে দেবে। নিজের ক্ষমতা এবং সুবিধাকে মাথায় রেখে আমরা মতামত দিই। এগুলোকে যদি আমরা বিপদের কথা চিন্তা করে দিতাম তাহলে খুব সহজে আমরা ঐক্যবদ্ধ হতে পারতাম। যেমনি ভাবে করোনার সময় বা শেখ হাসিনার বিরুদ্ধে যেহেতু আমরা দেখলাম সবাই ঐক্যমত হয়েছেন, একমত হয়েছেন, তাহলে আমাদের এই ঐক্যবদ্ধতাটা হবে এবং আগামী নির্বাচনটা সুষ্ঠু হতে পারে। যেভাবে সরকার তারা রাষ্ট্রপতিকে দিয়ে সংবিধান সংশোধন সংক্রান্ত আদেশ জারি করবার যে উদ্যোগ, সেটা ইতিমধ্যেই অনেক বড় সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হয়েছে। বাংলা মোটর স্টুডিও থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক আলতাফ পারভেজ। জনাব আলতাফ পারভেজ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই, আপনি তো প্রধান উপদেষ্টার ভাষণ শুনেছেন, সহজভাবে ছোট করে আপনার মূল্যায়নটা একটু জানবো। প্রধান উপদেষ্টার ভাষণ শুনলাম। এখানে আমি বলবো যে পুরো ভাষণটা ছিল 350 জন পার্লামেন্ট সদস্য ক্ষমতা পাওয়া কেন্দ্রিক। এই ভাষণে বিএনপিরও বিজয় হয়েছে, জামাতেরও বিজয় হয়েছে আমি বলবো, কিন্তু মুশকিলে পড়েছে জনগণ যারা গণভোট দিতে যাবেন। এই ভাষণের একটা ইতিবাচক দিক প্রথমে চোখে পড়ে, সেটা হলো যে চলতি রাজনৈতিক যে অনিশ্চয়তা, একটা সংঘাতমুখর পরিবেশ ছিল, সেটা এই ভাষণের মধ্য দিয়ে একটু নিরসন হয়েছে। এটা হলো এই ভাষণের ইতিবাচক দিক। কিন্তু এটা পুরনো গণভোট সংক্রান্ত সমস্যাটা রয়েই গেছে। সেটা হলো গণভোটে যে বিষয়গুলো উপস্থাপন করা হবে, প্রধান উপদেষ্টা বলেছেন সেটা 4টা ভাগে উপস্থাপন করা হবে, কিন্তু এই 4টা ভাগেরই উত্তর দিতে হবে হ্যাঁ অথবা নার ভিতর দিয়ে। ধরা যাক একজন মানুষ বা একজন ভোটার পিআর পদ্ধতি চেয়েছেন, কিন্তু নারীদের সংসদে আসন বৃদ্ধি হতে চাচ্ছেন না, বা নারীদের সংসদে আসন বৃদ্ধি চাচ্ছেন কিন্তু পিআর পদ্ধতি চাচ্ছেন না, কিন্তু তাকে উত্তর দিতে হবে হ্যাঁ অথবা না। এরকম একটা জটিল অবস্থা কিন্তু রয়ে গেল এই ভাষণের পরেও। বিএনপি অনেকদিন ধরে বলছিল তারা পিআর পদ্ধতির বিপক্ষে, মানে সংসদের নিম্নকক্ষের ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে আসন নির্ধারিত হবে, এটা কিন্তু আমরা পিআর পদ্ধতি বলছি। কিন্তু এখন পিআর পদ্ধতিও থাকছে। আবার জামাত দীর্ঘদিন ধরে বলছিল যে তারা গণভোট এবং সাধারণ নির্বাচন পৃথক দিনে চাচ্ছে, কিন্তু এখন এই দুটো একদিনেই নিয়ে আসা হয়েছে, প্রধান উপদেষ্টা তাই বলেছেন। তা আমরা বুঝতে পারছি যে বিএনপি এবং জামাতের ভিতর একটা সমঝোতা হয়েছে এবং এর ফলে বিএনপি একই দিনে নির্বাচনের বিষয়টা পেল এবং জামাত পিআর পদ্ধতি পেল। কিন্তু মুশকিল হলো গণভোট কি যে একটা কঠিন ব্যাপার হয়েছিল গত জুলাই সনদ জারির পর থেকে, সেই অবস্থাটা কিন্তু এখনো বহাল থাকলো, সেটা এখনো নিরসন হলো না। এবং এই যে একটা দুর্বোধ্য গণভোটের ব্যবস্থা সামনে থাকছে, এইটা এমনকি রাজনীতি কর্মীদের জন্য একটা জটিল অবস্থা তৈরি করেছে। ধরা যাক বিএনপি
যখন জুলাই সনদ নিয়ে আলোচনা হচ্ছিল তখন তারা পিআর পদ্ধতি আপত্তি দিয়ে রেখেছিল। এখন তাদের কর্মীরা কিভাবে ভোট দিবে? তারা কি না ভোট দিবে? এবং বিএনপির মতো একটা দলের তো লাখ লাখ কর্মী আছে, তারা যদি এই জুলাই সনদের ব্যাপারে না ভোট দেয় তাহলে তো জুলাই সনদের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। ফলে প্রধান উপদেষ্টার এই ভাষণের ভিতর দিয়ে রাজনৈতিক সংকট নিরসনে একটা ইতিবাচক দিক নির্দেশনা পাওয়া গেলেও গণভোটের ব্যাপারে কিন্তু আমরা কোনো ইতিবাচক সমাধান পেলাম না আর কি। নাগরিক হিসাবে এটা দুর্ভাবনার ব্যাপার, একটা মুশকিলের ব্যাপার থেকেই গেল। জনাব আলতাফ পারভেজ, প্রধান উপদেষ্টার ভাষণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কোনো দলই সন্তোষ প্রকাশ করেনি। আপনার বক্তব্যের মধ্যেও কি কি সমস্যা সেগুলো আমরা শুনছিলাম। দলগুলোর মধ্যে ঐক্যমত্যের ক্ষেত্রে আসলে আর কি কি বাধা রয়েছে বলে আপনি মনে করছেন? আসলে এখন তো একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশ এবং যে কোনো দেশে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন শ্রেণীর বিভিন্ন আদর্শের প্রতিনিধিত্ব করে। তাদের ভিতর পূর্ণ ঐক্যমত করানোর চেষ্টা আসলে সফল হয় না, এটা অপ্রয়োজনীয় একটা কাজ। বাংলাদেশে এখন প্রধান দুটি দল হলো বিএনপি একটা মধ্যপন্থী গণতান্ত্রিক দল, তার এক ধরনের আদর্শ রয়েছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ দল হলো জামাত ইসলাম, তারা এখানে শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করতে চায়। ফলে তাদের ভিতর তো অনেক বিষয়ে ঐক্যমত হবে না, এটাই স্বাভাবিক। এবং জনগণ যদি রাজনৈতিক দলগুলো সব বিষয়ে ঐক্যমতে পৌঁছে যেত তাহলে তো জনগণের কোনো ভূমিকাই থাকে না। আসলে একটা শ্রেণীবিভক্ত সমাজে বিভিন্ন আদর্শের রাজনৈতিক দল থাকবে, জনগণ তাদের পছন্দ অনুযায়ী বাছাই করবে কোন রাজনৈতিক দলকে তারা জাতীয় সংসদে নিয়ে আসবে, কাদের এমপি তৈরি করবে। ফলে এখানে ঐক্যমত তৈরির ধারণাটা একটা আসলে সোনার পাথর বাটির মতো। এই ঐক্যমত তৈরির ধারণার পিছনে ছুটে ছুটে বাংলাদেশে গত 1 বছর বা গত 7-8 মাস আমি বলবো জুলাই সনদ নিয়ে আলোচনাকালে একটা নিষ্ফলা 7-8 বছর সময় আমরা পার করেছি। এই নিষ্ফলা বলছি এই কারণে, এখন জায়গাটা এসে ঠেকেছে এই জায়গায় যে গণভোট কিভাবে হবে এবং গণভোট এবং নির্বাচন একই দিনে হবে কিনা। অথচ জুলাই সনদে যে জুলাইয়ের আকাঙ্ক্ষার অনেক কিছুই বাদ পড়ে গেল সেটা নিয়ে কিন্তু এখন আর কোনো আলোচনাই হচ্ছে না। ফলে আমি বলবো এই ঐক্যমত তৈরি করতে যে জুলাই সনদের পুরো আকাঙ্ক্ষাটাই আড়ালে পড়ে গেছে। জনাব আলতাফ পারভেজ, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে জুলাই গণহত্যার মামলার রায় ঘোষণা 17 নভেম্বর। মানবতা বিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন। ট্রাইব্যুনালের প্রসিকিউশনের আশা হত্যাযজ্ঞের দায়ে সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা সহ অভিযুক্তদের। মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রত্যাশা মামলা থেকে খালাস পাবেন আসামিরা। 2024 সালের জুলাই আগস্টে দেশে যা ঘটেছে দেশবাসী এমনকি বিশ্ববাসীও দেখেছে ভিডিও ফুটেজে। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে গেলে অন্যতম দাবি হয়ে ওঠে হত্যাযজ্ঞের বিচার। কয়েকদিনের মধ্যেই শুরু হয় মানবতা বিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া। অভিযোগ গঠনের পর 3 মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তি উপস্থাপন। সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার ঘোষণা হলো পলাতক আসামি শেখ হাসিনার মামলার রায়ের দিন। বেলা 12টার কিছু পর বসেন ট্রাইব্যুনাল। এজলাসে হাজির করা হয় মামলার একমাত্র গ্রেপ্তার আসামি ও রাজসাক্ষী চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। প্রসিকিউশন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষ ছিলেন রায়ের তারিখ ঘোষণার সময়। জনাকীর্ণ এজলাসে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান গোলাম মর্তুজা মজুমদার ঘোষণা করেন 17 নভেম্বর সোমবার ঘোষণা হবে রায়। এটি জুলাই অভ্যুত্থানে হত্যাযজ্ঞের দ্বিতীয় মামলা। মামলায় শেখ হাসিনা ছাড়াও আসামি তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মামলায় সুনির্দিষ্ট 5টি অভিযোগে বিচার হচ্ছে। জুলাই আন্দোলনের সময় গণভবনে সংবাদ সম্মেলনে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চানখারপুল এলাকায় 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 মরদেহ পোড়ানোর নির্দেশও বাস্তবায়ন। মামলায় সাক্ষ্য দেন 54 জন। ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয় টেলিফোনে শেখ হাসিনার দেয়া হত্যার নির্দেশ। এর আগে ফোনালাপগুলো ফরেন্সিক করার কথা জানায় প্রসিকিউশন। যারাই বাংলাদেশে যত শক্তিশালী হোক না কেন, যদি কেউ অপরাধ করে, মানবতা বিরোধী অপরাধ করে, তাদেরকে সঠিক পন্থায় বিচারের মুখোমুখি করা হবে এবং তাদের আইন অনুযায়ী যে প্রাপ্য সেটা তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে
সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন। চিফ প্রসিকিউটরের দাবি, শেখ হাসিনার সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করতে সক্ষম হয়েছেন তারা। শেখ হাসিনা ও কামালের সর্বোচ্চ সাজা হবে বলে আশাবাদী তিনি। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। আমরা আশা করি যা কিছু বিচ্ছিন্নভাবে ঘটছে সেগুলো কোনোই প্রভাব কোনো জায়গায় পড়বে না। রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবীর দাবি, শেখ হাসিনা হত্যাযজ্ঞের নির্দেশনা দেননি, ন্যায় বিচার হলে খালাস পাবেন তার মক্কেল। কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দাঁড়িয়ে সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। ট্রাইব্যুনালের কোনো মামলার রায় চ্যালেঞ্জ করা যায় সরাসরি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে। এজন্য সশরীরে হাজির হতে হয় দণ্ডপ্রাপ্ত আসামিকে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এটি প্রথম কোনো মামলা যার রায় ঘোষণা হবে। আর এই রায়ের মাধ্যমেই জানা যাবে রাষ্ট্রের সর্বোচ্চ আসনে থেকে নিরীহ 1400 জন ছাত্র জনতাকে হত্যার শাস্তি কী, যেটি ঘিরে শুধু দেশেই নয় আন্তর্জাতিক পরিসরেও আলোচনা হচ্ছে। রাব্বি হোসেন, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মোতায়েন রয়েছে পুলিশ, র্যাব ও বিজিবি। অন্য দিনের তুলনায় সাধারণ মানুষ এবং যান চলাচল কিছুটা কম, তবে সময়ের সাথে সাথে সেটা স্বাভাবিক হয়ে ওঠে। অন্যান্য স্বাভাবিক দিনের মতো ছিল না বৃহস্পতিবারের সকাল। বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের আতঙ্ক নগরবাসীর চোখে মুখে। কখন কি ঘটে যায় সেই শঙ্কা নিয়েই কর্মস্থলের পথে ছোটেন সবাই। কেননা ব্যবসা প্রতিষ্ঠানগুলো খোলা, স্বাভাবিক কার্যক্রম চলে শিক্ষা প্রতিষ্ঠানেও। ভোর থেকেই বেশিরভাগ সড়ক ফাঁকা, তবে সকাল 8টা থেকে 9টা পর্যন্ত অফিস সময়ে সড়কে গণপরিবহন কিছুটা বাড়ে। ছিল মানুষের পদচারণাও। ভয় লাগে, তারপরও চাকরি বাঁচানোর তাগিদে যাইতে হতো, অফিসের কাজ করতে যাইতে হবে। তো ভাঙচুর, ককটেল বিস্ফোরণ এগুলো চলছে, তাতে আমাদের ভয় লাগে। কিন্তু সকল ভয়কে উপেক্ষা করে এখন আমাদেরকে জীবিকার তাগিদে যেতে হয়। শুধু ভয় না, এটা হচ্ছে আমাদের দেশের ক্ষতি, একটা পরিবারের ক্ষতি। 10টা থেকে বেলা 12টা পর্যন্ত রাজপথে ফের নামে স্থবিরতা। তখন পুরো রাজধানীতে যান চলাচল ছিল না বললেই চলে। দূরপাল্লার বাস ছেড়েছে 2-1টি। 12টার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে ঢাকার চিত্র। দুপুরের দিকে বিভিন্ন সড়কে বাসের অপেক্ষায় থাকতে দেখা যায় অনেককেই। মাঠের যে পরিস্থিতি, মানুষ আসলে গুজবটাকে সত্য বলে মেনে নিচ্ছে আর কি, কিন্তু আসলে বাস্তব চিত্র, পুলিশের টহল বা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে আছে। আমরা মাঠ পর্যায়েও দেখছি যে না, ওনাদের তৎপরতা আছে। কোনো বাসই যাইতে চায় না, চৌরাস্তা দিকে যাবো ভাই, ময়মনসিং, ফুলপুর, অনেক কিন্তু আমি দাঁড়িয়ে আছি, বাস পাইতেছি না, বাসের খুব কষ্টে। আমরা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঢাকা মহানগরের প্রবেশ মুখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ডিএমপির 17,000 সদস্যকে দায়িত্ব পালন করতেও দেখা যায়। এছাড়াও সতর্ক অবস্থানে সোয়াট, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের বিভিন্ন ইউনিট। সিনিয়র অফিসারদের নির্দেশে আমরা সর্বোচ্চ সতর্কতা অবস্থায় আছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ভাসমান ও ছিন্নমূল মানুষকে দিয়ে নাশকতার প্রমাণ মিলেছে। গ্রেফতার করা হয়েছে অনেককেই। বেশ কিছু ভাসমান মানুষ রয়েছে, তো এদেরকে অর্থ দিয়ে অনেক সময় দেখা যায় যে তাদেরকে দিয়ে কোনো অপরাধ ঘটানোর ক্ষেত্রে তারা প্রলোভন দেয়। টঙ্গী যে মাজার বস্তি, সেখান থেকে অনেক সময় অপরাধীরা এসে এখানে অপরাধ করে চলে যাওয়ার একটা প্রবণতা রয়েছে, বাট আমরা এটা খুব সতর্ক দৃষ্টি রেখেছি। গত কয়েকদিন যেসব নাশকতার ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বড় ধরনের কোনো সমস্যা নাই, ছোটখাটো 2-1টা ঘটনা ঘটছে, এটা আপনারা মিডিয়ায় দেখছেন, আমিও দেখছি, এবং এইটার ক্ষেত্রে সাথে সাথে কিন্তু আমরা অ্যাকশন নিয়েছি। ভোর থেকে বিকেল পর্যন্ত রাজধানীতে অপ্রীতিকর কিছু ঘটেনি, তবে গুলিস্তানের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 2 কর্মীর উপস্থিতিতে তৈরি হয় হট্টগোল। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের স্কুল পড়ুয়া ছেলেকে বাসায় ঢুকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন বিচারকের স্ত্রী। বিকেল 3:30টার দিকে নগরীর ডাবতলায় বিচারকের বাসভবনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, লিমন নামের এক যুবক হঠাৎ বাসায় প্রবেশ করে নবম শ্রেণী পড়ুয়া তাওসিফ রহমান সুমনের উপর হামলা চালায়। বাধা দিতে গেলে আহত হন বিচারকের স্ত্রী তাসমিন নাহার। হাতাহাতিতে আহত হয় লিমন নামের ওই যুবক। এক পর্যায়ে সুমনকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো শুরু করে লিমন। ঘটনাস্থলে নিহত হন বিচারকের ছেলে সুমন। পরে পুলিশ গিয়ে বিচারকের আহত স্ত্রী ও হামলাকারী লিমনকে হাসপাতালে নিয়ে যায়। অর্থ লেনদেন সংক্রান্ত বিবাদের জেরে এই হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের।
আক্রমণকারী পূর্ব পরিচিত এবং আগে থেকে মানে কোনো বিষয় নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল, এটুকু আমরা মানে জানতে পারলাম। রাজধানী জুড়ে চাপা উত্তেজনা ছিল সারাদিন। শেখ হাসিনার রায়ের দিন ধার্যকে কেন্দ্র করে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে মাঠে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। তৎপর ছিল বিভিন্ন রাজনৈতিক দলও। চাপা উত্তেজনা গোটা রাজধানী জুড়ে। শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে রায়ের দিনকে কেন্দ্র করে রাজধানী জুড়ে ছিল গুমোট ভাব। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যে কোনো অপতৎপরতা ঠেকাতে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। পাশাপাশি রাজনৈতিক দলগুলোও বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয়। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে মিছিল করেছে ছাত্র শিবির। মিছিলটি সায়েন্স ল্যাবরেটরি হয়ে নিউ মার্কেট নীলক্ষেত প্রদক্ষিণ করে টিএসসিতে সমাবেশে মিলিত হয়। আর বাংলাদেশ থেকে শেখ হাসিনার গুপ্ত দোসরদের নির্মূলের হুঁশিয়ারিও দেন ডাকসু ভিপি। যারা পতিত ফ্যাসিস্ট আছে বাংলাদেশে, তাদের রাজনীতির ক্লোজ হয়ে গেছে। 5 আগস্ট তারা দেশ থেকে পালাইছে, তারা মরে গেছে, এখন তাদের থেকে পচা দুর্গন্ধ বের হইতেছে। বাংলাদেশে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ, যুবলীগ, এদের রাজনীতি করার কোনো অধিকার নাই। এদিকে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামীও। পরে দলীয় ব্রিফিংয়ে আওয়ামী লীগের নাশকতার বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেয়া হয়। আমরা আশা করি সকল প্রতিবন্ধকতা হুমকির রক্তচক্ষুকে এড়িয়ে আদালত তার রায় ঘোষণা করবেন এবং একে একে পর্যায়ক্রমে সব মামলাগুলোর রায় ঘোষিত হবে। এটা দেশপ্রেমিক, শান্তিপ্রিয়, ফ্যাসিবাদ বিরোধী, অপরাধ এবং খুন বিরোধী সাধারণ জনতার এটা দাবি। এদিকে সকালে নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এক অনুষ্ঠানে রিজভী আহমেদ বলেন, অবৈধ ক্ষমতা পুনরুদ্ধার ও বিচার প্রতিহত করতে লকডাউনের নামে মানুষ পুড়িয়ে মারছে আওয়ামী লীগ। স্বপ্নে বিভোর হয়ে তারা ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক একটি অদ্ভুত ফ্রেজ ব্যবহার করে সেই কর্মসূচি দিচ্ছেন এবং তার জন্য আগুনে পুড়িয়ে মারছে। আগামী 17 নভেম্বর রায়ের দিনই চূড়ান্ত ফয়সালা হবে শেখ হাসিনা তথা আওয়ামী লীগের আমলনামার, এমন মন্তব্য করেন নেতারা। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদের পথরেখা নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে কার্যকরী সমাধানের দিকে যাচ্ছে বাংলাদেশ। বাস্তবায়নের ক্ষেত্রে কোনো দলকেই খুশি করা হয়নি বলে মনে করেন বিশেষজ্ঞরা। তবে রাজনৈতিক দলগুলো বিশ্লেষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর আগেই কিছু বলা যাচ্ছে না। এছাড়া হ্যাঁ না ভোটের ক্ষেত্রে দেয়া প্রশ্নগুলো কঠিন ভাষা ব্যবহার হলে তা সাধারণ মানুষের কাছে দুর্বোধ্য হবে বলে মনে করেন তারা। আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থানের পরে প্রায় 1.5 বছরের মাথায় অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এসেছে জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা। সেটি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক দলগুলো তো বটেই, চুলচেরা বিশ্লেষণ চলছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যেও। বিশ্লেষকরা মনে করছেন জুলাই সনদের মাধ্যমে একটি রাজনৈতিক কাঠামো তৈরির দরকার ছিল, যেখানে আধিপত্যবাদের কিংবা স্বৈরাচারী সরকারের ঠাঁই মিলবে না। সরকার ঘোষিত রূপরেখার মধ্যে সেটি কার্যকর হয়েছে বলে মনে করেন তারা। কম্প্রোমাইজড সলিউশন আমরা পেয়েছি, এমন একটা সলিউশন যেটা কোনো রাজনৈতিক দলকেই সম্পূর্ণ খুশি করতে পারবে না, আবার কাউকেই হচ্ছে গিয়ে সম্পূর্ণ অসন্তুষ্ট করতে পারবে না। সবাইকে খুশি করার মতো কথা তো সরকার বলতে পারবে না। সরকার একটা ব্যালেন্সের মধ্যে আসার চেষ্টা করছে এবং এর জন্য অনেক ছাড় দিয়েছে। এমনিতেই তো সনদ আপনি জানেন, পুরো প্রক্রিয়াটাই সনদ যেভাবে শুরু হয়েছিল, আলোচনা যেভাবে প্রস্তাব হয়েছিল একদম অরিজিনালি, তখন যেভাবে ছিল তার সঙ্গে তো বর্তমান চেহারার খুব কম মিলিয়ে আছে। এই দুই বিশ্লেষকের পর্যবেক্ষণ, সরকার কোনো নির্দিষ্ট দলকে প্রাধান্য দেয়নি, কাউকে বঞ্চিতও করেনি, বরং চেষ্টা করেছে ভারসাম্য রক্ষার। আমার মনে হয় যে আমরা একটা সমাধানের দিকে যাচ্ছি। এই কারণে বললাম যে আপনি যদি এই সিদ্ধান্তগুলো দেখেন তাহলে এইটা কোনো রাজনৈতিক দলকে এটা সম্পূর্ণ খুশি করতে পারবে না। প্রত্যেকেরই এখানে অখুশি হবার কিছু ম্যাটেরিয়াল আছে। জুলাই সনদের যে ডেফিনেশনটা দেওয়া হয়েছে, সংজ্ঞাটা দেওয়া হয়েছে, সেখানে বলা হচ্ছে জুলাই সনদ হচ্ছে সেইটা যেটাতে রাজনৈতিক দলগুলো এবং সরকার সাইন করেছে। বর্তমান সরকার চেষ্টা করেছে একটা ব্যালেন্স করার জন্য, কারো পক্ষপাতিত্ব না দেওয়ার জন্য। সেটা হয়েছে, কিন্তু সেটা হলো কিনা, তারা সাকসেসফুল হলো কিনা, সেটা আগামী 2-3 দিন পর বোঝা যাবে যে কতটা সিরিয়াস জামাত এবং বিএনপি এবং এনসিপি তাদের নিজস্ব জায়গা ধরে রাখার।
তবে গণভোটের হ্যাঁ না প্রশ্নের ধরন ও বোধগম্যতা নিয়ে প্রশ্ন আছে তাদের। তাই সাধারণ জনগণকে এই প্রশ্নগুলো সহজ ভাষায় বুঝিয়ে বলতে গণমাধ্যম, সরকার ও রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করতে হবে বলে মনে করেন তারা। এবং ইন্টারিম গভর্নমেন্টের এটা একটা রেসপন্সিবিলিটি হয়ে যাবে এই জুলাই সনদ এবং এতে যা আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া, বোঝানো, এবং আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলো সেই কাজে হচ্ছে গিয়ে সহায়তা করবে। এটাকে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করবেন যে এটার সাংবিধানিক ভিত্তি কি গণভোটে, নাকি এটা জাস্ট এটা রাজনৈতিক একটা ব্যাপার, এই বিষয়গুলো আর কি। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। গ্রহণযোগ্য ভোট আয়োজনে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেন, এবারের নির্বাচনে গণভোট সহ বাড়তি বোঝা রয়েছে কমিশনের উপর। নিবন্ধিত 12টি দলের সাথে সংলাপে একথা বলেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটার তালিকা সংশোধন সহ বিভিন্ন প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। অংশগ্রহণমূলক নির্বাচনের লক্ষ্যে এর মধ্যেই বৈঠক করেছে সুশীল সমাজের প্রতিনিধি সহ অংশীজনদের সাথে, যার ধারাবাহিকতায় রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপের আয়োজন। সকাল থেকে 2 পর্বে নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত সংলাপে অংশ নেন সিপিবি, বাসদ, জেএসডি, খেলাফত মজলিস সহ 12টি রাজনৈতিক দল। সংলাপে আচরণবিধি, এআই এর অপব্যবহার বন্ধ করা সহ 11টি এজেন্ডা নিয়ে কথা বলেন দলগুলোর প্রতিনিধিরা। নানা প্রস্তাবনার সাথে জোর দেন ইসিকে ভোটারদের আস্থা অর্জনের বিষয়ে। নির্বাচনী প্রতীক সেটা দলের উপরে ছেড়ে দেয়া হয়, জোটের উপরে ছেড়ে দেয়া হয়। আগের মতো ব্যবস্থায় আমরা যদি ফিরে যাই তাহলে সবচেয়ে উত্তম হয়। ইতিমধ্যে আমরা দেখছি 1-2টা রাজনৈতিক দল তারা তাদের যে পরিমাণ প্রচারণা করেছে, কোটি কোটি টাকা তারা অলরেডি খরচ করে ফেলছে। সমাজের প্রতিটা মানুষ শুধু নির্বাচন ভোট প্রদান করবে না, ভোট গ্রহণ করার ক্ষমতা রাখে। সেই ধরনের পরিস্থিতি তৈরি করতে হবে। সিইসি বলেন, এবারের নির্বাচন হচ্ছে একটি ভিন্ন প্রেক্ষাপটে। অনেক চ্যালেঞ্জ থাকলেও সবার সহযোগিতায় সুষ্ঠু ভোট আয়োজনে আশাবাদী তিনি। নির্বাচনে খেলবেন আপনারা হবেন প্লেয়ার, আমরা রেফারির ভূমিকায়। আপনাদের সহযোগিতা ছাড়া রেফারির কাজ করা বড় মুশকিল। আমরা কমিটেড, প্রতিশ্রুতিবদ্ধ জাতির কাছে যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন আমরা দিতে চাই, উপহার দিতে চাই। রাজধানী জুড়ে পোস্টারের ছড়াছড়িতে ক্ষোভ জানান সিইসি। দ্রুত এসব সরিয়ে নেয়ার আহ্বান জানিয়ে কঠোর বার্তা দেন আচরণবিধি মেনে চলার। আচরণবিধি অনুযায়ী দয়া করে আপনারা বিহেভ করবেন, নাহলে আমরা মনে করবো যে দল এটা করবেন না, আমরা মনে করবো যে নিয়ত সাফ না। এই সমস্ত ক্ষেত্রে আমরা কিন্তু কোনো স্পেয়ার করবো না, কিন্তু আমরা ব্লাইন্ডলি কিন্তু উইল জাম্প ওভার দোজ ভায়োলেশনস। বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল 53টি। তফসিলের আগেই ধারাবাহিকভাবে সব দলগুলোর সাথে সংলাপে বসবে নির্বাচন কমিশন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের টিকিটের দাম সর্বোচ্চ 40,000 হলেও বিক্রি করা হয় লাখ টাকায়। প্রতারণার মাধ্যমে গড়ে বাড়তি 50,000 টাকা আদায় করা হচ্ছে প্রতিটি টিকিটে। এভাবে বছরে প্রায় 60,000 কোটি টাকা পাচার করা হয় বলে অভিযোগ করেছেন খোদ বিমান উপদেষ্টা। লাগাম টানতে বিমান চলাচল এবং ট্রাভেল এজেন্সি আইন সংশোধন করছে উপদেষ্টা পরিষদ। বাংলাদেশ থেকে গত বছর 1,32,00,000 যাত্রী বিমানে যাতায়াত করেছে। 32টি অপারেটর এসব ফ্লাইট পরিচালনা করে। এক্ষেত্রে ট্রাভেল এজেন্সিগুলো ইচ্ছেমতো টিকিটের দাম আদায় করেছে বলে অভিযোগ খোদ বেসরকারি বিমান চলাচল উপদেষ্টার। একটা টিকিট যখন 1 লাখ, 1.5 লাখ, 1,90,000 টাকায় বিক্রি হয়েছে, এটা 40,000 টাকার টিকিট, 30,000 টাকার টিকিট। আমরা যদি সিম্পল 50,000 টাকা বাড়তি টিকিটের দাম নিই, এটার ভ্যালু আসে মাসে 5,000 কোটি টাকা, বছরে 60,000 কোটি টাকা। এই যে একটা সাগর পরিমাণ টাকা প্রতারণার মাধ্যমে আদায় হয়ে দেশ থেকে পাচার হয়ে যাচ্ছে, আমরা এই জিনিসটাকে জটিল করে দিতে চাই। এক্ষেত্রে স্বচ্ছতা আনতে ও টিকিটের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে সংশোধন করা হয়েছে বেসরকারি বিমান চলাচল এবং ট্রাভেল এজেন্সি আইন। দুটি আইনের সংশোধিত অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। আইনটির গেজেট হলে অবৈধ টিকিট বিক্রয়, অতিরিক্ত ভাড়া আদায়, কৃত্রিম সংকট সৃষ্টি, তৃতীয় কোনো দেশ থেকে টিকিট ক্রয় বিক্রয়, গ্রুপ বুকিং ও যাত্রীর তথ্য পরিবর্তন করলে তা দণ্ডনীয় অপরাধ হিসেবে বিবেচিত হবে। টিকিটের গায়ে দাম ও যাত্রীর নাম লেখা থাকতে হবে।
টিকিট বিতরণের স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করতে গ্লোবাল ডিস্ট্রিবিউশন সিস্টেম জিডিএস, নিউ ডিস্ট্রিবিউশন ক্যাপাবিলিটি এনডিসি এবং এপিআই ভিত্তিক ডিজিটাল ডিস্ট্রিবিউশন চ্যানেলের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে, যা টিকিট ব্লকিং, কৃত্রিম সংকট বা অতিরিক্ত মূল্য বৃদ্ধি প্রতিরোধ করবে। একটা ট্রাভেল এজেন্সি আর একটা ট্রাভেল এজেন্সির কাছে টিকিট বিক্রি করতে পারবে কিনা? উত্তর হচ্ছে পারবে না, কারণ ট্রাভেল এজেন্সি কোনো আড়তদারি ব্যবসা না। আমরা এই আড়তদারি ব্যবসাটাকে বন্ধ করতে চাই। আইন না মানলে কারাদণ্ড, আর্থিক জরিমানা সহ লাইসেন্স বাতিলের বিধান রাখা হয়েছে অধ্যাদেশে। অপরাধের গুরুত্ব বিবেচনায় সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড এবং 1 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রাখা হয়েছে। কোনো ট্রাভেল এজেন্সির নিবন্ধন সাময়িকভাবে স্থগিত করার ক্ষমতা দেওয়া হয়েছে। মন্ত্রণালয় জানাচ্ছে, সংশোধিত দুটি আইনের অধ্যাদেশের গেজেট 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে। এর ভিত্তিতে পর্যবেক্ষণ করা হবে এজেন্সিগুলো কতটা আইন মানছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। আবার আমন্ত্রণ, দেখছেন সন্ধ্যার বাংলাদেশ। সেনা প্রধানের ক্ষমতা বাড়াতে সংবিধানের বিতর্কিত সংশোধনী পাশ করল পাকিস্তানের পার্লামেন্ট। বুধবার নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে 2 ধাপে 234 ভোটে পাশ হয় 27তম সংশোধনী। বিপক্ষে ভোট পড়ে মাত্র 4টি। এর আগে সোমবার বিরোধীদের বয়কটের পরও উচ্চকক্ষ সিনেটে পাশ হয় বিলটি। এখন বিলটি আবার সিনেটে পাঠানো হবে। সেখানে আরেক দফা পরিমার্জনের পর আবারও ভোটাভুটির মাধ্যমে পাশ হবে সংশোধনী। এরপর প্রেসিডেন্ট স্বাক্ষর করলে তা প্রণয়ন করা হবে। সংবিধানের 27তম সংশোধনীতে নতুন সৃষ্ট প্রতিরক্ষা প্রধান পদের মাধ্যমে আজীবন সুরক্ষা দেওয়া হবে সেনাপ্রধানকে। পাশাপাশি দায়িত্বে থাকাকালীন যে কোনো ফৌজদারি মামলা থেকে দায়মুক্তি পাবেন তিনি। প্রতিরক্ষা প্রদানের অধীনে থাকবে নৌ ও বিমান বাহিনী। বিলটি এরই মধ্যে বিভিন্ন দেশে সমালোচনার জন্ম দিয়েছে। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।